আমাদের লাস্ট ক্লাস নিয়ে কোনো প্রবলেম ছিল আর কারো কোনো? সর্বশেষ ক্লাসে লাস্ট যে টপিকটা দেখাইছেন না, ওইটা প্র্যাকটিক্যালি দেখালে মনে হয় ভালো হতো। মানে আহ, কোনটা? মানে কোন টপিকটা? মানে আপনার ওই লাস্টে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখাইছেন, তারপর ইন্টারফেস ক্লাস দেখাইছিলেন, এরপর একটা টপিক ছিল। আহ, কি টপিক? আমি আবার টুলস। উইন্ডোজ দিছি তো আমার সব চলে গেছে, পুরো হার্ড ডিস্কটা রিফ্রেশ দিতে হচ্ছে আর কি। তো আমার কাছে কিছু নাই কোড। ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট কোন ফাইলের ভিতর কি দেখানো হয়েছে মনে নাই তো এটা এখন। ভাই ওই যে পলিমরফিজম দেখাইছিলেন। পলিমরফিজম তো আমি কোড করি নাই, ওটা আপনার এই হ্যাঁ, ওইটা নিয়ে একটু ডিসকাস করলে আজকে শুরুতে। পলিমরফিজম হলো আপনার একই ফর্মে একই মেথড, যদি পলিমরফিজম মানে একাধিক ফর্মে যখন মানে আমাদের একই জিনিস যখন একাধিক ফর্মে থাকে, ঠিক আছে। তো এখানে আপনার মেইনলি হলো যে আমাদের একটা মেথড আছে, যে মেথডটা ইন্টারফেসের ভিতর ডিক্লেয়ার করা আছে। তো আমরা জানি যে ইন্টারফেসে যদি কোনো কিছু থাকে সেটা অবশ্যই সেটা ইমপ্লিমেন্টে ইউজ করতে হয়। তো এখন আমরা মনে করেন যে আমি বলছিলাম যে আমরা যদি বড় লেভেলের কোনো একটা সফটওয়্যার ডিজাইন করতে চাই, তাহলে ইন্টারফেসের ভিতরে আমরা সাধারণত কোর মেথড গুলা রাখি, যে মেথড গুলা এক্সটেন্ড ছাড়া আমরা ওই কন্ট্রোলার বা ওই ক্লাসের ফাংশনালিটি গুলা করতে পারবো না। ওটা হলো আমাদের একবারে বেস কন্ট্রোলার ধরতে পারি ইন্টারফেসের ভিতরে। এখন এমন হইলো যে আপনি একটা ইন্টারফেস তৈরি করলেন, সেই ইন্টারফেসের ভিতরে আপনি একটা ফাংশনালিটি নিয়ে কাজ করতেছেন। তো এখানে আপনার একটা ইন্টারফেস এমন হতে পারে যে একাধিক ডেভেলপার সেটাকে ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারে, সেটা ফ্রেমওয়ার্কেও হয় অথবা থার্ড পার্টি এপি এর ক্ষেত্রেও হয়। আচ্ছা, তো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে যেটা হলো যে আপনি একটা মেথড তৈরি করে দিলেন, মনে করেন যে ক্যালকুলেশন বা সেটারে কি বলা যায়, আম, হ্যাঁ ক্যালকুলেশন এরকম কিছু একটা। এখন একজন সেটাকে ইমপ্লিমেন্ট করে সার্কেলের ক্যালকুলেশনের কাজ করতেছে, আর আরেকজন সেটা ইমপ্লিমেন্ট করে মনে করেন যে স্কোয়ার ক্যালকুলেশনের কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু দুটাই সেম মেথড। এটাই বোধহয় আলোচনা করছিলাম। হ্যাঁ ঠিক ভাইয়া, আছে, এইটা আলোচনা করছিলেন। এটা মানে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব? মানে প্র্যাকটিক্যালি দেখলে হয়তো বা আরো ক্লিয়ার হতো আর কি, সবাই হতো আর এখানে কি। এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা প্র্যাকটিক্যাল বলতে গেলে, যদি ফ্রেমওয়ার্কে দেখতে চান তাহলে তো লারাভেলে গেলেই আমরা দেখতে পাবো। মনে করেন যে আমি একটা ক্লাস যখন ইমপ্লিমেন্ট করতেছি, আপনি মনে করেন যে লারাভেলের ক্লাসগুলোতেই যদি চিন্তা করেন, তো আপনি মনে করেন যে কন্ট্রোলারকে ইমপ্লিমেন্ট করতেছেন। আমাদের একটা বেস কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারে ইমপ্লিমেন্ট করে আপনি একটা ক্লাস তৈরি করতেছেন এবং সেই ক্লাসের ভিতরে আপনি কিছু কাজ করতেছেন। আবার সেই কন্ট্রোলারকে ইমপ্লিমেন্ট করে আপনি অন্য একটা ক্লাস তৈরি করে আদার্স কিছু কাজ করতেছেন। ঠিক আছে, তো এখানে একই নামে দুটা মেথড কিন্তু থাকতেই পারে। জিনিসটা হলো যে এইখানে কি এইখানে কি ব্যাপারটা এরকমের যে আমরা মানে কোঅর্ডিনেটর যেরকম কাজ করেছি, যে একটা কন্ট্রোলারকে আমরা কিন্তু এক্সটেন্ড করি বারবার। এটা কি ওই হ্যাঁ, টাইপের? বেস কন্ট্রোলারে এক্সটেন্ড করেন না হ্যাঁ, হ্যাঁ, কোঅর্ডিনেটরে। তো হ্যাঁ। বেস কন্ট্রোলারটা আপনার হলো, ধরেন যে একটা ইন্টারফেস বা একটা বেস ক্লাস। এটা যে ইন্টারফেসেই হইতে হবে এমন কোনো কথা নেই, পলিমরফিজম একটা কনসেপ্ট যে একই রকমের নাম হবে কিন্তু কার্যকারিতা ডিফারেন্ট, আর কিছুই না। হুম, তো আপনি যখন এক্সটেন্ড করে একটা কাজ করতেছেন একই নামে করলেন, আবার আরেকজন এক্সটেন্ড করে আরেকটা নামে করতেছে, তো এটাই কিন্তু একটা এক্সাম্পল যে দুইজন দুই কাজ করতেছে কিন্তু একই নামে জিনিসটা আছে। ঠিক আছে, একই জায়গা থেকে ইউজ হচ্ছে কিন্তু দুইজন দুই কাজ করতেছে। ইটস ওয়ান কাইন্ড অফ আপনার স্ট্রাকচার বা কনসেপ্ট এটাই। হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে হয়তো বা সফটওয়্যার গুলা তৈরি করা হচ্ছে বা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হচ্ছে, এটা কনসেপচুয়াল। এখানে আর
থিওরিটিক্যাল এন্ড কনসেপচুয়াল, এটার উপর ডিপেন্ড করে আপনি ইন্টারফেস দিয়ে করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট দিয়ে করতে পারেন, নর্মাল ক্লাস এক্সটেন্ড করেও করতে পারেন, যেভাবে করেন। ক্লিয়ার নাকি? হ্যাঁ, শিওর শিওর, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া। জি। আচ্ছা, ওই যে নেম স্পেসটা কি একটু যদি বলতেন, আমি ওই W3 স্কুলে দেখছিলাম তো, এটা পুরোপুরি বুঝি নাই আর কি কিছু একটু আচ্ছা, নেম নেম স্পেস শোনা। স্পেস, হ্যাঁ, নেম স্পেস, W3 স্কুলে দেখছেন না? ওকে, তো এখানে কি বলছে দেখেন, নেম স্পেস আর কোয়ালিফাইড দ্যাট সলভ টু ডিফারেন্ট প্রবলেম। তো একটা হলো যে দে অ্যালাউ ফর বেটার অর্গানাইজেশন বাই গ্রুপিং ক্লাস দ্যাট ওয়ার্ক টুগেদার টু পারফর্ম টাস্ক, ঠিক আছে। দে অ্যালাউ টু সেম নেম টু বি ইউজড ইন ওয়ান মোর দেন ওয়ান ক্লাস। আচ্ছা, আপনার এখন একটা ক্লাস আছে, ঠিক আছে। তো সেই ক্লাসটা এমন হইতে পারে যে আপনি একই নামে আপনার একাধিক ক্লাস থাকতে পারে। একই নাম, মনে করেন যে আপনি একটা ক্লাস তৈরি করলেন, সেই ক্লাসটার একটা নেম দিলেন, সেই নামে মনে করেন যে আরো একটা ক্লাস ওই সেম পেজে আছে, বা সেটাকে আপনি ইনক্লুড করলেন। ইনক্লুড করার পরেও ওই যে ইনক্লুডেড পেজ আছে সেখানে হয়তো বা এই নামে একটা ক্লাস থাকতেই পারে। যে প্রবলেমটা কিন্তু ফ্রেমওয়ার্কে গেলেই পাওয়া যায়, ঠিক আছে। মনে করেন যে আপনি একটা ক্লাস তৈরি করলেন, মনে করেন যে প্রোডাক্ট কন্ট্রোলার নামে, এখন সেই ক্লাসটা যে আপনার পুরো ফ্রেমে কোথাও নাই, সেটা কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না। প্রোডাক্ট কন্ট্রোলার নামে আপনি আরেকটা ক্লাস আপনি আরেক জায়গায় তৈরি করলেন, আরেকটা ফোল্ডারের ভিতরে। এখন মনে করেন যে আপনি একই ফোল্ডারের ভিতর তো একই নামে দুইটা ক্লাস তৈরি করতে পারবেন না। এমন করলেন যে ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাডমিন কন্ট্রোলার, আরেকটা দিলেন অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্ট, সরি, ফ্রন্ট এন্ড স্ল্যাশ প্রোডাক্ট কন্ট্রোলার, আরেকটা হলো দিলেন আপনি অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্ট কন্ট্রোলার। এখন দুইটা ক্লাস কিন্তু আছে, কিন্তু দুইটা ডিরেক্টরির ভিতরে আছে, ঠিক আছে। তো আমরা যখন ওই ডিরেক্টরিটা ইউআরএল এর ভিতর ডিফাইন করে দিই, বা আমরা নেম স্পেসের ভিতর ডিফাইন করে দিই, তখন কিন্তু সেটা একই নামে হওয়া সত্ত্বেও, একই পেজেও যদি ইনক্লুড করেন অথবা একই জায়গায় থাকা সত্ত্বেও কনফ্লিক্ট করবে না। নেম স্পেস ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরির মতো কাজ করে। মনে করেন যে আপনি আহ এটাই উদাহরণ, মনে করেন যে অ্যাডমিনের ভিতর প্রোডাক্ট কন্ট্রোলার আছে, আবার আপনি মনে করেন যে ইউজারের ভিতর প্রোডাক্ট কন্ট্রোলার আছে। তো এই দুইটা প্রোডাক্ট কন্ট্রোলারই কিন্তু একই ক্লাস। এখন একটার সাথে একটা যদি লিঙ্কও করেন, মানে একটা আরেকটা এক্সটেন্ড করে বা ইনক্লুড করে, হ্যাঁ, তারপরে কিন্তু একটা ঝামেলা শুরু হয়ে যাবে যে একই নামে দুইটা ক্লাস। কিন্তু নেম স্পেস যখন থাকবে তখন আর এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। তখন ও যেটা করবে যে আপনি নেম স্পেসে যে পার্টটা দিবেন, মনে করেন নেম স্পেসে লিখলেন যে অ্যাপ স্ল্যাশ কন্ট্রোলার স্ল্যাশ অ্যাডমিন, বা অ্যাপ স্ল্যাশ অ্যাডমিন, আরেকটার নেম স্পেসে দিলেন অ্যাপ স্ল্যাশ ইউজার, তাহলে ধরবে যে ওই বেস পার্টটাকে আগে ধরে নিবে নেম স্পেসের, পরবর্তীতে যে ক্লাসের নামটা আছে সেটাকে সে রিড করবে। তার ফলে একই নামে ক্লাস থাকলেও একটা পেজে বা একাধিক পেজে ইনক্লুড করা থাকলেও সেক্ষেত্রে কনফ্লিক্ট করে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি উদাহরণ দেওয়া হয়েছে একটু দেখি। এই যে এইভাবে, ঠিক আছে। তো আমার যদি একই পেজে থাকে, সাপোজ এইচটিএমএল এর ভিতরে টেবিল ক্লাস আছে, রো ক্লাস আছে, ঠিক আছে। এখন এখানে তো টেবিল আর রো তো দুই ক্লাস, এখন যদি একই নামেও ক্লাস থাকতো তার ফলেও সমস্যা হতো না, কারণ আমার এখানে নেম স্পেস বলা আছে কোড স্ল্যাশ এইচটিএমএল, ঠিক আছে। আচ্ছা, এখানে উদাহরণগুলো একটা একটা করে দেখতে হবে। ওকে, তো নেম স্পেসে প্রথম শর্ত যেটা হলো যে এটা অবশ্যই আপনার পেজে প্রথমেই ডিক্লেয়ার করতে হবে। তার মানে এর উপরে আপনি কিছু ডিক্লেয়ার করবেন না অবশ্যই। দেখেন এখানে যেটা করছি, ইকো হ্যালো ওয়ার্ল্ড এর উপরে নেম স্পেসটা ডিক্লেয়ার করছে না, আপনার নেম স্পেসটা সবার উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। ইটস ওয়ান কাইন্ড অফ আপনার পাথ ডিরেক্টরির মতো কাজ করতেছে, ঠিক আছে। তো আপনি প্রথমে হলো এখানে ডিক্লেয়ার দ্য নেম স্পেস, এখানে এইচটিএমএল নামে একটা নেম স্পেস আপনি এখানে ক্রিয়েট করলেন। এখন দেখেন এই যে আপনি যখন নেম স্পেসটা এইচটিএমএল নামে ক্লিক করেন তখন একটা ক্লাস এখানে আছে টেবিল নামে, ঠিক আছে। তো আপনি এই টেবিল ক্লাসে যখন এক্সেস করবেন
তখন যেটা করতে হবে যে আপনার ওই টেবিল ক্লাসের অবজেক্ট তৈরি করে আপনি করতে পারেন। আরেকটা হলো যে আপনার সেই যে নেম স্পেস আছে, নেম স্পেসের ডিরেক্টরিটা স্ল্যাশ দিয়ে তারপর ওই ক্লাসের নামটা লিখেও আপনি অ্যাক্সেস করতে পারেন, যেমন এইটা, এই যে এইচটিএমএল স্ল্যাশ টেবিল, ঠিক আছে। এখন আমার এই সেম নামে যদি আরো একটা টেবিল ক্লাস থাকে এই সেম পেজে, তাইলেও সমস্যা নেই। আমার নেম স্পেস যদি আমি দুইটার জন্য দুইটা দিই, তাইলে আর কোনো প্রবলেম হবে না। আমি উদাহরণটা দেখাচ্ছি। মনে করেন যে এখানে একটা ক্লাস আছে এইচটিএমএল। আচ্ছা, আমার সিনট্যাক্সে কোনো ভুল হয়েছে। ফাটাল এরর। আচ্ছা, এখানে এখন দেখেন আমি একটা টেবিল তৈরি করলাম যেটার নাম হলো, ক্লাস তৈরি করলাম যেটার নাম হলো টেবিল, ঠিক আছে। তা আমি এখন এই সেম নামে আরেকটা ক্লাস তৈরি করি, একেবারে সেম নামে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এক্সটেন্ড করতে যাই তো কি হয় দেখেন। এটার অ্যাকচুয়াল উদাহরণটা আমি একটু মনে করি তো। একটা সেকেন্ড একটু হোল্ড করেন।
আচ্ছা, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমরা একটা সিঙ্গেল এইচটিএমএল পেজে যেটা করলাম যে আমরা দুইটা ক্লাস ফাংশন নিলাম, ঠিক আছে, মাই ক্লাস আর মাই ক্লাস দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনি সেই ফাংশন নেওয়ার পরে আপনি এটার দুইটা আউটপুট তৈরি করলেন, ধরলাম যে ইকো মাই ক্লাস 1 আর পরেরটা হলো মাই ক্লাস 2। তো সবার আগে কি প্রবলেম হবে, আমরা যেহেতু একই নামে বা একই একই নামে কোনো মেথড বা ফাংশন ক্লাস দুইটা ডিক্লেয়ার করা কিন্তু পসিবল না, কারণ কি সেটা কনফ্লিক্ট রেইজ করবে একই পেজে বা ইনক্লুডিং পেজে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি রান দেই, তো এখানে কি আসবে, এখানে সবার আগে কিছু আসবে না, কারণ হ্যাঁ, এখানে একটা যেটা হলো ক্যান নট রিডিক্লেয়ার মাই ক্লাস, প্রিভিয়াসলি এই ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন যে এটাকে কিভাবে রিমুভ করবেন। তো আমি যদি এখানে নেম স্পেস দেই, দিয়ে দিলাম যে প্রজেক্ট 1, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম প্রজেক্ট 1 আর একটা নেম স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম যে প্রজেক্ট 2, ঠিক আছে। তো এই দুইটা দিয়ে যদি এবার আমরা রান দেই, টাইম নিচ্ছে। সেটা আমরা লোকালেও করতে পারি, এখানে টাইম নিচ্ছে অনেক, ডাবল চুজ করে। আচ্ছা ভাই, এটা লারাভেলে এটা ইউজ কেমন, এটার নেম স্পেসের ইউজ আছে? প্রত্যেকটা পেজে ইউজ হয়, প্রত্যেকটা কন্ট্রোলারের উপরেই দেখবেন নেম স্পেস স্ট্রেট চলে আসবে। আচ্ছা, সবার আগে জিনিসটা দেখেন, এখানে কিন্তু কিছু আসেই নাই, ঠিক আছে। এখানে কিছু আসে নাই, যে ইরোডটা আগের বার আসছিল সেই ইরোডটা কিন্তু এখনো আসে নাই, যে এখানেও দেখেন কিছুই আসে নাই, কারণ কি এখানে যে প্রবলেমটা হয়েছিল প্রবলেমটা কিন্তু সলভড। তার মানে হলো আমি একই নামে একাধিক ক্লাস বা ফাংশন একই পেজে আমি ডিক্লেয়ার করতে পারতেছি নেম স্পেস দিয়ে। নেম স্পেস ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরির মতো কাজ করতেছে। এখন মনে করেন আপনি এই ক্লাসে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, তো আপনি সেটা এভাবে দিলেই হবে না, সেক্ষেত্রে আপনার আহ, দুই ভাবে করা যায়। একটা হলো যে এই আমাদের ডিরেক্টরির নাম দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে ওই ক্লাসের নামটা লেখা যায় বা ফাংশনের নামটা লেখা যায়। ডিরেক্টরি ছাড়া যদি দেন, চলে আসছে। আর একটা হলো মাই ক্লাস, এটাও আপনি কল করলেন, যেহেতু ডিরেক্টরি ভেতরেই আছে ওই জন্য আর ডিরেক্টরিটা দেওয়ার দরকার নেই, দিলে ওটাকে আবার এক্সট্রা ডিরেক্টরি হিসেবে নিয়ে নেয়। দেখেন আচ্ছা, এই যে ডিরেক্টরিটা কি বোঝাচ্ছেন? এই ডিরেক্টরি যে জিনিসটা কি? এই যে নেম স্পেসটাই আমরা ওয়ান কাইন্ড অফ মনে করেন যে ডিরেক্টরি বা ফোল্ডারের মতো ধরেন, মনে করেন যে আপনি একই নামে দুইটা ফাইল কিন্তু একটা ফোল্ডারে রাখতে পারবেন না, রাখতে গেলে কি দুইটা ফোল্ডার করে আলাদা আলাদা করে রাখতে হবে। তো ওই সেরকমই মনে করেন যে এটাকে আপনি মনে করেন যে একটা প্রিফিক্স অ্যাড হয়ে যাচ্ছে আমার এই ক্লাসের আগে, তার ফলে যেটা হচ্ছে এই মাই ক্লাসটাকে সে কিন্তু মাই ক্লাস হিসেবে কাউন্ট করতেছে না। তার মানে
মাই প্রজেক্ট 1 স্ল্যাশ মাই ক্লাস, প্রজেক্ট 2 স্ল্যাশ মাই ক্লাস। তার ফলে যেটা হচ্ছে যে আপনার একই পেজে একাধিক ক্লাস একই নামে তৈরি করা যাচ্ছে বা ফাংশন তৈরি করা যাচ্ছে। ক্লিয়ার? এই উদাহরণটা দিয়ে দেখেন। জি স্যার। তো এখানে ফাংশন দুইটাকে আমি কল করলাম, দুইটাই আপনার চলে আসছে, কিন্তু সেম নামের ফাংশন, মাই ক্লাস। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা লারাভেল শুরু করি আস্তে আস্তে। আমরা একটা সেকেন্ড। আচ্ছা, তো লারাভেল আসলে কি সেটা আমরা একটু আগে বুঝি। লারাভেল হলো আপনার পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আপনার পিএইচপি এমভিসি ডিজাইন প্যাটার্ন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? তো আমরা এমভিসি ডিজাইন প্যাটার্ন কি বা কম্পোজার কি এগুলা নিয়ে আজকে ভালোভাবে একটু আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই আর কি। ঠিক আছে? তো প্রথমত লারাভেল ফ্রেমওয়ার্কটা আমরা আগে দেখি যে পিএইচপি যে আমরা শিখতেছি, তো পিএইচপির যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলা কি একটু দেখি। ঠিক আছে? তো ফ্রেমওয়ার্ক আসলে জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক হলো আপনার কালেকশন অফ লাইব্রেরি। ঠিক আছে? তো লাইব্রেরির কালেকশন গুলাকে আমরা বলতে পারি ফ্রেমওয়ার্ক। তার মানে হলো এখানে একাধিক লাইব্রেরি এই আহ, এই একাধিক লাইব্রেরি আমাদের এই কালেকশন করে আমরা যখন একটা গ্রুপ অফ কোড তৈরি করতেছি সেটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি। আর লাইব্রেরি কি? লাইব্রেরি হলো কালেকশন অফ ক্লাসেস। ঠিক আছে? মনে করেন যে কোয়েরি কিন্তু একটা লাইব্রেরি, কোয়েরি কিন্তু ফ্রেমওয়ার্ক না। কারণ কি? কোয়েরিতে গেলে দেখবেন যে একাধিক ক্লাস আছে, কিন্তু একাধিক ক্লাস নিয়ে একটা কম্বিনেশন অফ কোড, যেটা লাইব্রেরি হিসেবে ইউজ হচ্ছে। এরকম লাইব্রেরি যখন একাধিক গুলা একসাথে যোগ হয়ে একটা গ্রুপ অফ কোড ক্রিয়েট করে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এখানে আপনার লাইব্রেরি লারাভেলে তার মানে হলো একাধিক লাইব্রেরি, যেমন বুটস্ট্র্যাপ কিন্তু একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপে আপনার সিএসএস এর লাইব্রেরিও আছে, আবার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিও আছে। তো সেই জন্য একাধিক লাইব্রেরির কালেকশন, ওই জন্য বুটস্ট্র্যাপকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো এখানে পিএইচপির আমাদের অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তো সেই ফ্রেমওয়ার্ক গুলোর ভিতর সার্চ দিলে দেখেন প্রথমেই কিন্তু চলে আসছে লারাভেল। তো লারাভেলটা অনেক জনপ্রিয়। এর আগে আমরা কোঅর্ডিনেটরে কাজ করতাম, পিএইচপি, কেক পিএইচপি, ওয়াইআই, এগুলাতে অনেকগুলাতেই কাজ হয়। এখন অনেক কিছু আছে, আবার অনেকগুলা দেশের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। কিছু কিছু দেশে কিছু কিছু ফ্রেমওয়ার্ক জনপ্রিয়। তো সেই হিসেবে আর লারাভেলটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। বর্তমানে নতুন যে প্রজেক্ট গুলা হচ্ছে পিএইচপি সব লারাভেল ফ্রেমওয়ার্কে হচ্ছে, এবং আম, এই লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়েই অ্যাকচুয়ালি এখন পিএইচপি সব নতুন প্রজেক্ট গুলা করা হচ্ছে, এবং অনেক সিকিউর একটা ফ্রেমওয়ার্ক। তো লারাভেলে আমাদের ফ্রেমওয়ার্কের যে কোড গুলা আছে সেই কোড গুলা আপনারা সবার আগে গিটহাবেই পেয়ে যাবেন, যদি গিটহাব লারাভেল দিয়ে সার্চ দেন। তো দেখবেন যে লারাভেলে গিটহাবের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা এখানে, এটা একটা ওপেন সোর্স কোড। সো এখানে
গেলে আপনারা এই কোডটা ডাউনলোড করলে লারাভেলের যে লেটেস্ট ফ্রেমওয়ার্কের কোড আছে এটা দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আর কি। তাছাড়াও আমরা কমান্ড লাইন দিয়ে কম্পোজার দিয়েও ডাউনলোড করতে পারি অ্যাজ আ প্যাকেজ। যদি আমরাকে লারাভেলকে একটা প্যাকেজ হিসেবে চাই ডাউনলোড করতে, সেক্ষেত্রে আমরা কম্পোজার দিয়ে ডাউনলোড করতে পারবো। আর যদি কিটের থেকেও আমরা চাইলে এখান থেকেও ডাউনলোড করে কাজ করতে পারি। ঠিক আছে, আমরা দুইটাই দেখবো। তো আমাদের আজকের টপিক অনেকগুলাই হচ্ছে। একটা হলো আমাদের কম্পোজার, তারপরে কিট, এমভিসি, এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করব লারাভেল শুরু করার আগে। আচ্ছা, তো এগুলো এক একটা এক এক ধরনের কাজ করে অ্যাকচুয়ালি। তো আমরা লারাভেল তো দেখলাম কিভাবে মানে লারাভেল জিনিসটা কি এটা নিয়ে আমরা একটা মোটামুটি ছোট একটা আইডিয়া পাইছি। তো আপনি যদি অনলাইনে যা সার্চ দেন তাহলে দেখবেন যে লারাভেল ইজ ওপেন free open source PHP framework created by Taylor Otwell and intended for the development of web development। তার মানে এখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি এই লারাভেলটা ইউজ হচ্ছে। আর এটা প্রায় 10 বছর আগে রিলিজ পাইছে। ইনিশিয়াল যে ভার্সনটা আছে সেটা 2011 থেকে এটা লঞ্চ হয়েছে এবং বর্তমানে লারাভেল 8.16 এই যে যে ভার্সনটা আছে এই ভার্সনটা নিয়ে বর্তমানে কাজ চলতেছে। ঠিক আছে, তো এখানে লারাভেলে সাধারণত আমি যখন কাজ শুরু করি তখন 5 রানিং ছিল, 4 পয়েন্ট সামথিং ছিল প্রথমে, তারপরে 5। এখানে এই যে 4.2, ঠিক আছে। তো আমি 5 এর থেকে শুরু করছিলাম কাজ। 4.2 তে আমার কোনো প্রজেক্ট করা হয়নি। তো 5.3 তে আমার অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে। 5.3, 4, 5 এ অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে। লারাভেল 6 এ আমার কোনো প্রজেক্ট নাই। লারাভেল 8 এ বোধহয় একটা প্রজেক্ট আছে। 6 এ কোনো প্রজেক্ট নাই, 7 দিয়ে আছে কিন্তু 8 দিয়ে কোনো প্রজেক্ট করা হয়নি। কারণ একটা প্রজেক্ট শুরু হইলে অ্যাকচুয়ালি 2-3 মাস 6 মাস আহ, ধরে সেই প্রজেক্টটা চলে। তো ফ্রিকোয়েন্টলি যখন ভার্সন আসে তখন সেই লেটেস্ট ভার্সনে ডাউনলোড করে তো আর একবারে লেটেস্ট প্রজেক্ট ছাড়া কিন্তু করা সম্ভব হয় না। আমরা লারাভেল 8 দিয়ে দেখবো। আমরা একটা একটা করে সাউন্ডটা দেখি। একটু প্রবলেম করতেছে, বাতাসের শব্দ আসতেছে না। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন একটু কমছে মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা আচ্ছা, তো এটা হলো লারাভেলের অফিসিয়াল একটা ওয়েবসাইট যেখানে আমাদের ওদের ডকুমেন্টেশন দেখেই কিন্তু আমরা অনেক কিছুই তৈরি করতে পারি। ডকুমেন্টেশনের ভেতরে অ্যাকচুয়ালি ওদের যা যা আছে সবকিছুই ডিফাইন করে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা একটা করে দেখে কিন্তু আপনি ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন, বা এখানে আপনার সবকিছু ইন ডিটেল বলে দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আপনার সবকিছু কাজ করবে সবকিছু এখানে ইন ডিটেল বলে দেওয়া আছে, যাতে আপনার এটা ডেভেলপার ডকুমেন্টেশন যেটা দেখে আপনি এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো laravel.com এ গেলে এখানে গেলে পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে এই লারাভেলে ঢোকার আগে আমরা কিছু জিনিস আগে একটু জেনে আসি, যেগুলোর পরে আমরা আসলে লারাভেলে ঢুকবো। সেই জিনিসগুলা কি? সবার আগে হলো কম্পোজার। ঠিক আছে, তো কম্পোজারটা কি অ্যাকচুয়ালি? এটা হলো একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ডিপেন্ডেন্সি ম্যানেজার হলো আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন যদি আপনি কোনো একটা থার্ড পার্টি প্যাকেজ বা কোনো একটা লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট থাকেন, তো সেটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। এখন মনে করেন যে আপনি একটা লাইব্রেরি নিয়ে কাজ করতেছেন। এখন এমন হইতে পারে যে আপনি এমন একটা প্রজেক্টে কাজ করতেছেন সেখানে আপনার লাইব্রেরির সংখ্যা কয়েকশো বা কয়েক হাজারও হইতে পারে। ঠিক আছে, তো অনেকগুলা লাইব্রেরি নিয়ে যখন কাজ করতেছেন তখন যে প্রবলেমটা হয় যে এই লাইব্রেরি গুলোও কিন্তু একটা সময় গিয়ে ডেপ্লিকেটেড হয়ে যায়।
সেই লাইব্রেরিটাও কিন্তু আপনার অনেক লাইব্রেরি আছে ভার্সন আপডেট হচ্ছে, লাইব্রেরি গুলো কিন্তু কিছুদিন পর পর আপনার আপডেট হচ্ছে, ভার্সন আপডেট করতেছে, নতুন রিলিজ দিচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে যে ডিপেন্ডেন্সি গুলা আছে, এই ডিপেন্ডেন্সি গুলাকে ম্যানেজ করার কাজই হলো কম্পোজারের, ঠিক আছে। এবং সেই ডিপেন্ডেন্সি শুধু না, তাছাড়া আপনি যদি চান কোনো লাইব্রেরি নামাইতে, সেটাও আপনি কম্পোজারের মাধ্যমে করতে পারেন। এখন লারাভেল যখন নামাবেন দেখবেন যে একটা কম্পোজার ফাইল আছে, সেখানে অনেকগুলা মানে আমাদের প্যাকেজ ফাইল আছে, যেখানে অনেক প্যাকেজ নামানো আছে, এবং সেখানে ওই প্যাকেজ গুলা দেখা যাচ্ছে যে আপডেট হচ্ছে বা ডেপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এবং নতুন প্যাকেজ যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কম্পোজার আপডেট দেন, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে পুরানো প্যাকেজটা বাদ দিয়ে সে নতুন প্যাকেজটা আপডেট করে নিচ্ছে, ঠিক আছে। বা আপনি যদি কম্পোজার ইনিশিয়ালেট দেন, তাহলে হচ্ছে হলো যে কম্পোজার ইনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনার প্রজেক্টের যত ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সি গুলা ম্যানেজ করার কাজ হলো কম্পোজারের। তো যেহেতু আপনি লারাভেলের স্যার মতো একটা, এখনো নয়েজ আসতেছে আপনার এখানে, বোধহয় ফ্যানের বাতাস বা সামথিং। একটা সেকেন্ড একটু হোল্ড করেন। হ্যাঁ, এবার কি ক্লিয়ার? না স্যার, এখনো আছে। এখন ক্লিয়ার? স্যার মনে হচ্ছে ক্লিয়ার, মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে স্যার, মনে হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম যে হোয়াট ইজ কম্পোজার, তো দেখেন ওই জিনিসটাই কিন্তু এখানে আহ, বলা হয়েছে। দেখেন এখানে কি বলতেছে, কম্পোজার ইজ এ অ্যাপ্লিকেশন লেভেল প্যাকেজ ম্যানেজার। মানে এই যে যে আমি জিনিসগুলো বলতেছিলাম যে আমাদের একাধিক প্যাকেজ থাকতে পারে, লাইব্রেরি থাকতে পারে, তো সেগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু একজন ম্যানেজার দরকার, যে কোন ভার্সনে এখন আছে, কোন ভার্সন থেকে কোন ভার্সনে আমরা আপডেট করব বা ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, বা নামাবো। সেক্ষেত্রে এই জিনিসটা ম্যানেজ করার কাজই হলো কম্পোজারের। তো এখানে ফর দ্য পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রোভাইড এ স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর ম্যানেজিং ডিপেন্ডেন্সি অফ পিএইচপি সফটওয়্যার অ্যান্ড রিকোয়ার্ড লাইব্রেরিজ, ওই যে যে লাইব্রেরির কথা বলতেছিলাম, প্যাকেজ অ্যান্ড লাইব্রেরি দুইটা নিয়ে কিন্তু ও কাজ করে। ইট ওয়াজ ডেভেলপ বাই, ডেভেলপার দুজন আছে, ওনাদের নাম বলা হয়েছে, এবং হু কন্টিনিউ টু ম্যানেজ দ্য প্রজেক্ট আছে। তো এটাও অ্যারাউন্ড 9 বছর আগে এটা ইনিশিয়ালাইজ হয়েছে। তার মানে হলো আমরা কম্পোজার ছাড়া যে করতে পারবো না তা না, কম্পোজার হইলে যেটা হবে যে আমাদের কাজ করতে ইজি হবে। কারণ আপনি তো মনে রাখতে পারবেন না যে যে কোয়েরির কোন ভার্সন নিয়ে কাজ করতেছেন, এটা আপডেট হয়ে কোন ভার্সনে যাবে। বা আপনি একটা প্যাকেজ নামাইলেন, মনে করেন যে থার্ড পার্টি অনেক প্যাকেজ আছে আপনার কাজের সুবিধার্থে ইউজ হবে, মনে করেন যে একটা ইমেজ ক্রপার নামাইলেন, ঠিক আছে, ইমেজ রিসাইজার, বা এমন হতে পারে ইমেজ আপলোডার। মনে করেন যে আপনি একটা ইমেজ সাইজে, ইমেজটা আছে একটা সাইজে, সেই ইমেজটা আপনি যখন আপলোড করবেন তখন চারটা ফরম্যাটে ইমেজটা, চারটা সাইজে, চারটা ফোল্ডারে আপলোড হবে, ঠিক আছে। তো এটা কিন্তু র পিএইচপি তে করাই যায়, কিন্তু আমার যদি এরকম কোনো প্যাকেজ থাকে যে প্যাকেজ দিয়ে আপনি এই কাজটা সহজে করতে পারবেন, তখন দেখা যাবে আপনি প্যাকেজটা নামায় ফেলবেন। তো এখন র পিএইচপি তে আমরা কি করি, র পিএইচপি তেও কিন্তু আমরা কম্পোজার ইউজ করি। জাস্ট কম্পোজার ইনিট দিলেই কম্পোজারটা আমাদের নেমে যায়, এবং সেক্ষেত্রে ভেন্ডর একটা ফাইল চলে আসে, যে ফাইলের ভেতরে আপনার প্যাকেজগুলা, আমরা যদি প্যাকেজের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে যদি নামাই, তাহলে তখন যেটা হয় যে ওই ওই আম, ওই ভেন্ডর ফোল্ডারের ভিতরে প্যাকেজটা নেমে যায়, ঠিক আছে।
তো কম্পোজারটা কিন্তু মেইনলি ভেন্ডর ফোল্ডারের মাধ্যমে আমাদের মানে যত ধরনের প্যাকেজ আছে সবগুলাকে সে নিয়ে ম্যানেজ করতেছে, বা সেগুলাকে সে একটা ভার্সন ওয়াইজ সে ম্যানেজ করে যাচ্ছে আর কি। পরবর্তীতে আপডেট বা ডিলিট বা আপগ্রেড বা ডিলিট বা যেটাই করা লাগুক, সেক্ষেত্রে সেটা ইনস্টল যেটাই করা লাগুক সেটা সে কম্পোজারের মাধ্যমে করতেছে। তো গেট কম্পোজার ডট ওআরজি, এখানে যখন আপনি যাবেন, তো এখানে গেলে আপনি দেখবেন যে কম্পোজার ডাউনলোড করার জন্য একটা অপশন আছে। তো এই জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি গতকালকেই নামাইছি, তো এখন আর নামাচ্ছি না, ওই জন্য ছোট একটা ইএক্সি ফাইল এটা। আচ্ছা, নামানোটা আপনার দেখাই দিই, কারণ পিএইচপি পার্টটা দেখাই দিতে হয় নামানোর পরে। হুম, তো এখানে এখানে ইএক্সি একটা ফাইল আছে, এই যে কম্পোজার সেটআপ ডট ইএক্সি, জাস্ট এই ফাইলটা নামাইলেই হবে। এটা ছোট্ট একটা ফাইল, বেশি বড় না। আচ্ছা, এটা নামতে থাকুক, ততক্ষণ আমরা অন্য আলোচনাগুলো চালাই যাই। আচ্ছা, আমাদের মিটিং আর 1 মিনিট আছে, ঠিক আছে? আমি নতুন একটা মিটিং ক্রিয়েট করতেছি, ওখানে একটু জয়েন করেন। ঠিক আছে? এই লাইনটা কেটে যাবে এটাতে।